বাজারের বোঝা এক হাতে বয়ে আনেন সমরেশ মজুমদার। সেই দাদু এখন যেন হঠাৎই অথর্ব হয়ে যাচ্ছেন, কথা বলছেন আস্তে আস্তে। 19। হঠাৎ অনিমেষের জ্যাঠামশাইয়ের কথা মনে পড়ে গেল। জানো, জ্যাঠামশাই একদিন জেঠিমা আর ছেলেকে নিয়ে বাড়িতে এসেছিল, দাদু ছিল না তখন। তাই নাকি? তারপর খাওয়া দাওয়া করে দাদু আসার আগেই চলে গেল। এ খবর তুমি জানো? অনিমেষ সন্দেহের চোখে ছোট কাকার দিকে তাকালো। খেয়ে দিয়ে দুপুরে ছোট কাকা প্রিয়তোষ হেসে ঘাড় নাড়ল। বলে পিসিমা শব্দ করে বাসন মাজছিলেন বলে? না, জ্যাঠামশাই তোমাকে চাপা গলায় ধমকে উঠলেন, যেমন তুমি কমিউনিস্ট পার্টি করো বলে বোকা বলছিল। গলার শব্দ, তেমনি হাতের আওয়াজ। ছেলেটাকে ঘুমোতে দেবে না? বিকেল আখের গোছাতে হলে নাকি কংগ্রেসই হতে হয়। আমার খুব রাগ হয়েছিল। বলো, কথাটা কি ঠিক? হাতের সব আঙুলে চা খেয়ে বেরোবার সময় ছোট কাকা দাদুকে 10টা 100 টাকার নোট দিল। কি সমান? অনিমেষ দরজার আড়ালে দাঁড়িয়ে অনিমেষ দেখলো টাকাটা। উত্তেজিত গলায় বলল, প্রিয়। এবার সময় দাদু একটু উত্তেজিত হলেন না। দিন বাজারের সামনে গাড়িটা দাঁড় করাতে যেন গচ্ছিত টাকা ফেরত নিচ্ছেন এমন ভাবে পকেট থেকে মানি ব্যাগ বের করলো। কেন? তুই একটু আগে বললি না চেহারা দেখে বোঝা যায় কে কমিউনিস্ট আর কে কংগ্রেসি? বাড়ি থেকে বের হবার আগে ছোট কাকা অনিমেষকে ডাকলো। কি করছিস তুই? এখন ভর বিকেল, তিস্তার পরে মন্টুরা এসে গেছে। অনিমেষ ওদের কাছে আজকাল এয়ারপোর্টের অভিজ্ঞতা বলার জন্য ছটফট করছিল। মুখে বলল, কিছু না। তাহলে চল, আমার সঙ্গে ঘুরে আসবি। তারপর পিসিমাকে ডেকে বলল, তোমরা কখন শুয়ে পড়ো? পিসিমার সময়ের হিসেব ঠিক থাকে না, 9টা 10টা হবে। বাংলা খবর শেষ হলে বাবা শুয়ে পড়েন। ছোট কাকা বললেন, আমাদের ফিরতে দেরি হবে। তা সুখে থাকতে গেলে তো কংগ্রেসই। ছোট কাকার সঙ্গে হাঁটতে হাঁটতে টাউন ক্লাবের রাস্তায় আসতে আসতে অনিমেষের মনে হলো আজ অবধি ও কাউকে এভাবে হুকুম করে বাড়ি থেকে বের হতে দেখেনি। তবে ভালো করেছিস। ব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে অনিমেষের সামনে ধরলো প্রিয়তোষ। যা, চট করে 100 ভালো কাটা পোনা, 100 রাবড়ি আর কিছু মিষ্টি কিনে আন। আমি আবার মাছ ছাড়া খেতে পারি না। তাছাড়া বাবার এসব অনেকদিন পর যেন যন্ত্রের মতো ব্যাপার হচ্ছে। অনিমেষ অবাক হয়ে দেখছিল, খুব শোক বা খুব আনন্দ মানুষকে তার সংস্কার ভুলিয়ে দিতে পারে সহজেই। একটু বেলা বাড়লে এক মাথা রোদ ভেঙে শরীরশেখর অনিমেষ অবাক হয়ে দেখছিল, খুব শোক বা বাড়ি ফিরলেন। এই দৃশ্যটা দেখার জন্য আড়ালে চুপচাপ দাঁড়িয়েছিল অনিমেষ। খুব আনন্দ মানুষকে তার সংস্কার ভুলিয়ে দিতে। শরীরশেখর আসছেন, এক হাতে বিবর্ণ ছাড়তে পারে সহজেই। একটু বেলা বাড়ি, অন্য হাতে লাঠি, কোড়া ধুতি হারলে এক মাথা রোদ ভেঙে শরীরশেখর হাঁটুর নিচ অবধি পাঞ্জাবি লালচে বাড়ি ফিরলেন। এই দৃশ্যটা দেখার জন্য আড়ালে চুপচাপ দাঁড়িয়েছিল অনিমেষ। বেশ দ্রুত হাঁটছিলেন প্রথমটায়। শরীরশেখর আসছেন, এক হাতে বিবর্ণ ছাত্রের কাছাকাছি এসে মুখ তুলে ঠাওর করতেছি, অন্য হাতে লাঠি, কোড়া ধুতি হারলেন বাড়িতে কোনো নতুন ঘটনা ঘটেছে কিনা। হাঁটুর নিচ অবধি পাঞ্জাবি লালচে। বেশ দ্রুত হাঁটছিলেন প্রথমটায়। অনিমেষ দেখছিল দাদু ঠিক বুঝতে পারেন কাছাকাছি এসে মুখ তুলে ঠাওর করতে চাচ্ছে না, তাই গেটটা বন্ধ করার সময় শব্দ পেলেন বাড়িতে কোনো নতুন ঘটনা ঘটেছে কিনা। অনিমেষ দেখছিল দাদু ঠিক বুঝতে পারলেন খুব জোরে পারছেন না, তাই গেটটা বন্ধ করার সময় শব্দ যেন হাঁটতে পারছেন না, আর এরকম ভঙ্গিতে লাঠিতে শরীরের ভর দিয়ে এগোতে লাগলেন। কয়েক পা হেঁটে থমকে দাঁড়িয়ে দেখতে লাগলেন কোনো আওয়াজ পান কিনা। দাদুর এইরকম ব্যাপার স্যাপার কোনোদিন দেখেনি অনিমেষ। গেটের আওয়াজ ভেতরে হেমলতার কানে গিয়েছিল। পিসিমাকে হুড়মুড় করে বাইরে বেরিয়ে আসতে দেখলো ও। দাদুকে দেখে পিসিমা চিৎকার করে উঠলেন, ও বাবা, দেখুন কে এসেছে! প্রিয়তোষ একদম সাহেব হয়ে এসেছে, আপনার জন্য মাছ মিষ্টি এনেছে। অনি দেখলো দাদু যেন কিছুই হয়নি এমন ভাব করে হাঁটছেন। তার শরীরের কষ্ট যেন ছোট কাকার ফিরে আসার চেয়ে অনেক জরুরি। বারান্দায় উঠে চেয়ারে গায়ে এলিয়ে দিতে দিতে শরীরশেখর বললেন, 1 গ্লাস জল দাও। হেমলতা চেঁচিয়ে উঠলেন, এই রোদে পড়ে এলেন, এখনই জল খাবেন কি? অনিমেষ দেখলো ছোট কাকা ভেতর থেকে বেরিয়ে এসে গম্ভীর মুখে দাদুকে প্রণাম করলো। ছোট কাকার পরনে একটা ধোপ ভাঙা পায়জামা আর গেঞ্জি। দাদু একটা হাত উঁচু করে কি যেন বললেন। তারপর ছোট কাকা উঠে দাঁড়ালে জিজ্ঞাসা করলেন, কখন এলে? একদম হাঁ হয়ে গেল অনিমেষ। এত বছর পর এভাবে বাড়ি ফিরলো যে, তাকে দাদু এমনভাবে প্রশ্ন করলেন যেন কদিন বেরিয়ে কেউ বাড়ি ফিরেছে। ছোট কাকাও বলল, এই তো খানিক আগে। আপনি কেমন আছেন? ততক্ষণে পিসিমা ভেতর থেকে একটা তালপাতার পাখা এনে জোরে জোরে দাদুকে বাতাস করতে আরম্ভ করে দিয়েছিলেন। সে বাতাস খানিকক্ষণ নিয়ে দাদু বললেন, বড় অর্থকষ্ট, এছাড়া ভালোই আছি। আজ বাড়িটা ভাড়া দিয়ে এলাম। পিসিমা জিজ্ঞাসা করলেন, কত টাকায় ঠিক হলো? 250, তাতে আমার চলে যাবে। কথাটা বলে দাদু ছোট কাকাকে আরেকবার দেখলেন। তোমার শরীর আগের চেয়ে ভালো হয়েছে, বিয়ে থা করেছো? না না, কি আশ্চর্য, আপনাকে না বলে বিয়ে করব কেন? কেমন বোকার মতো মুখ করলো ছোট কাকা। পিসিমা বললেন, মহি আবার বিয়ে করেছে জানিস?
আর পরি একটা কোত্থেকে মেয়ে ধরে বিয়ে করেছে, একটা বাচ্চাও হয়েছে। হঠাৎ খুব জোরে ধমকে উঠলেন দাদু, থামো তো, তখন থেকে ভরভর করছো। পিসিমা চুপ করতে খুব আস্তে বলে ফেললেন, তুমি একদিন কোথায় ছিলে জানতে চাই না, মনে হচ্ছে সুখেই আছো। চাকরি বাকরি করো? হ্যাঁ, খুব সংক্ষিপ্ত জবাব দিল ছোট কাকা। পিসিমা আবার বলে উঠলেন, হ্যাঁ বাবা, প্রিয় যখন এলো আমি তো অবাক, কি দামি কোট প্যান্ট, আবার সাহেবদের মতো টাই, খুব বড় অফিসার আমাদের প্রিয়, আপনার আর কোনো কষ্ট হবে না। হঠাৎ দাদু জিজ্ঞাসা করলেন, তুমি আজকাল কমিউনিস্ট পার্টি করো না? মাথা নাড়ল ছোট কাকা, না, আমি কোনো দলে নেই। সে কি, যে পার্টির জন্য বাড়ি ছাড়লে সেই পার্টি ছেড়ে বড়লোক হয়ে গেলে? আমার আজকাল প্রায় মনে হয় তোমার বন্ধুরা ঠিক কথাই বলে। আমি অবশ্য তোমাদের বন্ধুদের বেশি চিনি না। সরেছে এখন মেয়ের দিকে তাকালেন। প্রিয়তোষ মিষ্টি এনেছে বলেছিল না, দাও খাই, অনেকদিন মিষ্টি খাই না। সরিচিকুরের মিষ্টি খেতে চাওয়াটা থেকে বাড়িতে বেশ উৎসব আমেজ শুরু হয়ে গেল। কিন্তু অনিমেষ দেখছিল দাদু যখন ছোট কাকাকে বন্ধুদের নাম করে কিসব শোনার কথাটা বললেন এবং বলে কথাটা ঘুরিয়ে নিলেন, তখন ছোট কাকা ভ্রুকুচকে দাদুকে এমন ভঙ্গিতে দেখলো যেটা মোটেই ভালো নয়। তারপর থেকে এ বাড়িটা একদম পাল্টে গেল। এত বয়স হয়ে গেলেও এখনো কি শক্ত উনি একই দিনবাজার থেকে বাজারের বোঝা এক হাতে বয়ে আনেন। সেই দাদু এখন যেন হঠাৎ অথর্ব হয়ে যাচ্ছেন, কথা বলছেন আস্তে আস্তে। খেয়ে দিয়ে দুপুরে ছোট কাকা ঘুমোলে পিসিমা শব্দ করে বাসন মাজছিলেন বলে চাপা গলায় ধমকে উঠলেন, যেমন তোমার গলার শব্দ তেমনি হাতের আওয়াজ, ছেলেটাকে ঘুমোতে দেবে না? বিকেলে চা খেয়ে বেরোবার সময় ছোট কাকা দাদুকে 10টা 100 টাকার নোট দিল। দরজার আড়ালে দাঁড়িয়ে অনিমেষ দেখলো টাকাটা নেবার সময় দাদু একটু উত্তেজিত হলেন না, যেন গচ্ছিত টাকা ফেরত নিচ্ছেন এমন ভাব। বাড়ি থেকে বের হবার আগে ছোট কাকা অনিমেষকে ডাকলো, কি করছিস তুই? এখন ভর বিকেল, তিস্তার পরে মন্টুরা এসে গেছে। অনিমেষ ওদের কাছে আজকাল এয়ারপোর্টের অভিজ্ঞতা বলার জন্য ছটফট করছিল। মুখে বলল, কিছু না। তাহলে চল, আমার সঙ্গে ঘুরে আসবি। তারপর পিসিমাকে ডেকে বলল, তোমরা কখন শুয়ে পড়ো? পিসিমার সময়ের হিসেব ঠিক থাকে না, 9টা 10টা হবে, বাংলা খবর শেষ হলে বাবা শুয়ে পড়েন। ছোট কাকা বললেন, আমাদের ফিরতে দেরি হবে। ছোট কাকার সঙ্গে হাঁটতে হাঁটতে টাউন ক্লাবের রাস্তায় আসতে আসতে অনিমেষের মনে হলো আজ অবধি ও কাউকে এভাবে হুকুম করে বাড়ি থেকে বের হতে দেখেনি। ক্রমশ ও বুঝতে পারছিল ছোট কাকা ওদের থেকে একদম আলাদা। এই যে সিল্কের শার্ট প্যান্ট পরা শরীরটা ওর পাশে পাশে হেঁটে যাচ্ছে, তাকেও ঠিক চেনে না। এই শরীরটা যে বুক ভরে যাওয়া সুগন্ধ বেরোচ্ছে, সেটাই যেন একটা আড়াল তৈরি করে ফেলছে। এত সুন্দর গন্ধ মুভিং ক্যাসেলের শরীর থেকেও বের হয় না, বিলিতি সেন্ট বোধ হয়। মোড়ের মাথায় এসে একটা রিক্সা নিল ছোট কাকা। কোনো দর কষাকষি করলো না, বলল, ঘন্টা 4 থাকতে হবে, 10 টাকা পাবে। রিক্সাওয়ালাটা বোধহয় এরকম খদ্দের আগে পায়নি, অবাক হয়ে তাকিয়ে তাড়াতাড়ি ঘাড় নাড়ল। ছোট কাকার পাশে রিক্সায় বসতে অনিমেষের মনে হলো ওর জামা কাপড়ও গন্ধে ভুর ভুর করছে এখন। হাওয়া কেটে ছুটছে রিক্সাটা টাউন ক্লাবের পাশ দিয়ে। ছোট কাকা বলল, আগে পোস্ট অফিসের দিকে চলো। ঘাড় নেড়ে রিক্সাওয়ালা পিডাব্লিউডির অফিস ছাড়িয়ে করলা নদীর পুলের ওপর উঠল। করলা নদীর এদিকটায় কচুরিপানা কম, আরও একটু বাঁদিকে তাকালে তিস্তা দেখা যায়। করলা তিস্তার সঙ্গমটায় কিং সাহেবের ঘাট। করলা নদীর দিকে তাকাতে চট করে অনেক সেই ব্যাপারটা মনে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে ও সোজা হয়ে বসলো। অলসভাবে শরীরটা রেখে প্রিয়তর শহর দেখছিল। এই কয় বছরে একটুও বদলায়নি জলপাইগুড়ি, শুধু নতুন নতুন কিছু বাড়ি তৈরি হয়েছে এদিকটায়। করলার পাড়ে বিরাট জায়গা জুড়ে হল ঘর মতন কিছু হচ্ছে। হঠাৎ লক্ষ্য করলো অনিমেষ কেমন সিটিয়ে বসে আছে। কি হলো তোর? প্রিয়তোষ পকেট থেকে সিগারেট বের করতে করতে জিজ্ঞাসা করলো। মণিপুরে যাওয়া থেকে অনিমেষ চুপচাপ ভাবছিল কথাটা বলবে কিনা। ও ঠিক বুঝে উঠতে পারছিল না যে ছোট কাকা ব্যাপারটা কিভাবে নেবে। ও নিজে অবশ্য আর গার্লস স্কুলে যায়নি, কিন্তু তপু পিসি যে এখনো ওখানে আছে এ খবর সে জানে। আর আশ্চর্য, এতদিন জলপাইগুড়ি শহরে থেকে তপু পিসি একদিনের জন্য ওদের বাড়িতে আসেনি। তপু পিসির কথা ছোট কাকুকে কিভাবে বলবে মনে মনে গোছাচ্ছিল সে। প্রিয় তো অবাক হচ্ছিল ওর মুখ দেখে। নরম গলায় বলল, কিছু বলবি? ঘাড় নাড়ল অনিমেষ। তারপর উল্টো দিকে কারখানার দিকে তাকিয়ে বলল, তোমার একটা চিঠি আমি পুলিশকে নিতে দেইনি, চিঠিটা দাদুর বড় আলমারিতে আছে। প্রিয়তোষ ব্যাপারটা ধরতে পারলো না এক বিন্দু। আমার চিঠি? কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ খুব রাগ হয়ে গেল অনিমেষের। এত বড় গুরুত্বপূর্ণ একটা চিঠি সুটকেসে রেখে গেল ছোট কাকু, অথচ এখন কিছুই মনে পড়ছে না। চিঠির সমস্ত লাইনগুলো অবশ্য অনিমেষের নিজের মনে নেই, কিন্তু সব মিলিয়ে এই বোধটা ওর মনে আছে যে তপু পিসি খুব দুঃখ পেয়েছিল, আর চিঠিটা পেলে পুলিশ নিশ্চয়ই তপু পিসির ওপর অত্যাচার করত। অথচ ছোট কাকা কিছু বুঝতে পারছে না। তপু পিসির লেখা একটা চিঠি তোমার সুটকেসে পেয়েছিলাম আমি, তোমাকে খুঁজতে আসার আগেই লুকিয়ে ফেলেছিলাম। চিঠিটা দাদুর কাছে আছে। অনিমেষ আস্তে আস্তে কথাগুলো বলল।
ব্যাপারটা বুঝতে যেন একটু সময় লাগলো ছোট কাকা। তারপর নিজের মনে যেন বলল, ও আচ্ছা, আমার একদম খেয়াল ছিল না চিঠিটার কথা। তারপর অনিমেষের দিকে ফিরে বলল, তুই পড়েছিস? মাথা নাড়ল অনিমেষ। আমি জানতাম না ওটা কার চিঠি। কথা বলেও বুঝতে পারলো যে ঠিক বলা হলো না, কারণ ছোট কাকুর সুটকেসে অন্য কার চিঠি থাকতে যাবে। আর চিঠিটা খুলেও তপু পিসির নাম দেখতে পেয়েছিল, কিন্তু চিঠিটা তখন না পড়ে উপায় ছিল না, এটা মনে আছে। রিক্সাওয়ালা পোস্ট অফিসের সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল, জানা নয়। তপু পিসি ওকে খবরটা দিয়ে নিজে থেকে বলেছিল, তাই ছোট কাকাকে বলা ওর কর্তব্য। ছোট কাকা, তপু পিসি তোমাকে দেখা করতে বলেছে। তপু তোকে বলেছে? হ্যাঁ। তোর সঙ্গে কথাই দেখা হলো স্বর্গছেরায়? না, তপু পিসি স্বর্গছেরাই নেই এখন, এখানে গার্লস স্কুলে কাজ করে তপু পিসি। তোমার খবর নিতে আমি একদিন ওর সঙ্গে দেখা করেছিলাম। আমার খবর নিতে? আমার খবর ওর কাছে পাবে কি করে মনে হলো? অনেক কষ্টে অনিমেষ বলতে পারলো, তোমার চিঠিটা পড়ে আমার মনে হয়েছিল। প্রিয়তোষ কোনো কথা বলল না। থানার পাশ দিয়ে রুবি বোর্ডিং ছাড়িয়ে কদমতলার রাস্তায় যাচ্ছিল রিক্সাটা। অনিমেষ দেখলো রূপশ্রী সিনেমার সামনেটা একদম ফাঁকা, সামান্য কয়েকটা রিক্সা দাঁড়িয়ে, আর ওপরে বিরাট সাইনবোর্ডে একটা ছোট ছেলে তার চেয়ে বড় একটা মেয়ের সঙ্গে দৌড়ে যাচ্ছে। সামনে একটা গাড়ি রাস্তা জুড়ে থাকে, ওদের রিক্সাটা দাঁড়িয়ে গেল। অনিমেষ সিনেমার হোর্ডিংয়ে ছবির নামটা পড়লো, পথের পাঁচালী। কিরকম ছবি এটা, একদম ভিড় নেই কেন? ওর মনে পড়লো আলো ছায়াতে দস্যুমোহন হচ্ছে। মন্টু বলছিল ভীষণ ভিড় হচ্ছে। আর তখনই অনিমেষ সিনেমা হলে গেটের দিকে তাকিয়ে প্রায় উঠে দাঁড়ালো। প্রিয়তোষ চমকে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো? চেঁচিয়ে উঠলো অনিমেষ, তপু পিসি! প্রিয়তোষের কপালের সঙ্গে সঙ্গে 3-4টে ভাঁজ আঁকা হয়ে গেল। মুখ ঘুরিয়ে অনিমেষের দৃষ্টি অনুসরণ করেও সিনেমা হলের সামনেটা ভালো করে দেখলো। 8-10 জন স্কুলের মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের সামনে নীল পাড় সাদা শাড়ি পরে তপুর টিকিট গুনছে। কিছু বলার আগে অনিমেষ লাফ দিয়ে নেমে দ্রুত হেঁটে তপু পিসির কাছে গিয়ে হাজির হলো। ওকে দেখতে পায়নি তপু পিসি। অনিমেষ কাছে গিয়ে ডাকলো। ঘুরে দাঁড়িয়ে অনিমেষকে দেখতে পেয়ে তপু পিসি ভীষণ অবাক হলো। ওমা অনি, তুই কোথা থেকে এলি? সিনেমা দেখছিস? চটপট ঘাড় নাড়ল অনিমেষ। না, তুমি দেখছো? খুশি খুশি মুখে তপু পিসি বলল, হ্যাঁ, হোস্টেলের ওপর ক্লাসের মেয়েদের নিয়ে এসেছি। এত ভালো ছবি বাংলা ভাষায় এর আগে হয়নি, তুই অবশ্যই দেখবি কিন্তু। এসব কথা এখন কানে যাচ্ছিল না অনিমেষের। ও একটু অসহিষ্ণু গলায় বলল, জানো তপু পিসি, ছোট কাকা এসেছে। ছোট কাকা? তপু পিসি যেন কথাটা মনের মধ্যে 2-1 বার আওড়ে নিলেন। কবে এসেছে? এই তো আজ সকালে। অনিমেষ রিক্সার দিকে তাকিয়ে বলল, ওই তো রিক্সায় বসে আছে, একটু আগে আমরা তোমার কথা বলছিলাম, তুমি অনেকদিন বাঁচবে দেখো। রিক্সায় বসে প্রিয়তোষ দেখলো তপু মুখ তুলে ওকে দেখছে। ও ধীরে সুস্থে রিক্সা থেকে নেমে দূরত্বটা হেঁটে এলো। তপু চশমা নিয়েছে মোটা কালো ফ্রেমের, খুব ভারিক্কি দেখাচ্ছে। স্কুলের মেয়েগুলো বড় বড় চোখ করে ব্যাপারটা দেখছিল। অনিমেষের দিকে কেউ কেউ চোরাচাহনি দিচ্ছে, কেউ মুখ টিপে হাসছে। বোঝা যায় তপু পিসিকে এরা ভয় করে, কারণ কেউ কোনো শব্দ করছে না। অনিমেষ ছোট কাকাকে বলতে শুনলো, কেমন আছো তপু? তপু পিসি বারবার ছোট কাকাকে দেখছিল, যেন সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে ঠিক বিশ্বাস হচ্ছিল না। প্রশ্নটা শুনতে একটু নড়ে উঠল শরীরটা। তারপর বলল, ভালো, তুমি কেমন আছো? হাসলো ছোট কাকা। কেমন দেখছো? বেশ আছো মনে হচ্ছে। কবে এলে? আজ সকালে। কদিন থাকবে? কালই চলে যাব। উত্তরটা শুনে অনিমেষ অবাক হয়ে গেল। ছোট কাকা যে কালই চলে যাবে একথা তো আগে একবারও বলেনি, এমনকি দাদু পিসিমাও জানেন না। কেন এলে? এলাম, অনেকদিন এদিকে আসিনি, ভাবলাম দেখে যাই। তাছাড়া এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা সারতে হবে, এখন সেখানেই যাচ্ছি। ও ঠিক আছে, তোমাকে আর আটকাবো না, কাজ সারো গিয়ে, আমাদেরও সিনেমা শুরু হলো বলে। তবু বেশি আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছিল। অনিমেষ ফ্যাল ফ্যাল করে এদের দেখছিল। এতদিন পরে দেখা হলো, অথচ ওরা কিভাবে কথা বলছে। তপু পিসির সঙ্গে ওর যেদিন শেষ কথা হয়েছিল, সেদিন তপু পিসি কত ব্যাকুলভাবে ছোট কাকার কথা জিজ্ঞাসা করেছিল, অথচ আজ সে মানুষটাকে সামনে পেয়ে কেমন দায় সারা কথা বলছে। আবার ছোট কাকা যেভাবে কথা বলছে তার উত্তর আর কিভাবেই বা দেওয়া যায়? না, তপু পিসিকে সে দোষ দিতে পারছে না। হঠাৎ যেন প্রিয়তোষের গলাটা অন্যরকম শোনালো। ঠিক আছে, তোমরা সিনেমা দেখো, আমরা চলি। আচ্ছা শোনো, এই সিনেমা দেখাটা আমরা যতটা আনন্দ করার জন্য, তার চেয়ে কর্তব্য করা কিন্তু এক বিন্দু কম নয়। তপু পিসি মেয়েদের এগোতে নির্দেশ দিল হাত নেড়ে। সঙ্গে সঙ্গে লাইনটা সাপের মতো নড়ে এগোতে লাগলো। আরও খানিক বাদে যখন রিক্সাটা কদমতলার মোড়ে ঘুরে শিল্পী সমিতি পাড়া হয়ে মাসকলাই বাড়ির দিকে যাচ্ছিল, যখন শহরটার বুক জুড়ে ছুড়ে দেওয়া হাত জলের মতো অন্ধকার আকাশ থেকে নেমে আসছিল, তখন অনিমেষের মনে হচ্ছিল ও একদম বড় হতে পারেনি। এখনও অনেক অজানা ইংরেজি শব্দের মতো এই পৃথিবীতে চেনা চৌহদ্দিতে অনেক কিছু অজানার হয়ে আছে। তপু পিসি আর ছোট কাকু যে কথা সহজ গলায় বলে গেল, ও কিছুতেই তা পারত না।
কিন্তু ওর কাছে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে আসছে যে তপু পিসি আজ খুব দুঃখ পেল। সেই কতদিন আগে লেখা চিঠিতে যে দুঃখটা ছিল, আজ একদম কিছু না বলে তার চেয়ে অনেক বড় দুঃখ নিয়ে তপু পিসি সিনেমা হলের ভেতর চলে গেল। ওর মনে একটুও সংশয় নেই, এখন এই মুহূর্তে তপু পিসি একটুও সিনেমা দেখছে না। অনিমেষের ইচ্ছে হচ্ছিল এখন চুপচাপ হেঁটে বাড়ি ফিরে যেতে। ছোট কাকার বেলেতেই সেন্টের গন্ধ নাকে নিয়ে রিকশায় যেতে একদম ভালো লাগছে না। মাসকলায় বাড়িতে পৌঁছতে সন্ধ্যেটা গাঢ় হয়ে এলো। বড় রাস্তা ছেড়ে বাদিকের মাটির পথটায় রিক্সাওয়ালাকে যেতে বলল ছোট কাকা। অনিমেষ এর আগে এইসব জায়গায় কখনো আসেনি। বাড়িঘর দূর দেখলেই বোঝা যায় সদ্য গজিয়ে ওঠা একটা কলোনি এটা। প্রিয়তোষ একটু অসুবিধাতে পড়েছিল প্রথমটা, খুব তড়িঘড়ি জায়গাটার চেহারা বদলেছে, কিন্তু একটা টিনের চালওয়ালা একতলা বাড়িটাকে খুঁজে বের করলো শেষ অবধি। কাঁচা রাস্তাটায় মিউনিসিপ্যালিটির আলো আসেনি, কেমন অন্ধকার হয়ে আছে চারধার। দুপাশের বাড়িগুলো থেকে চুইয়ে আসা হারিকেনের আলোটুকু এতক্ষণ রিক্সাওয়ালার সম্বল ছিল। বাড়িটার সামনে এসে রিক্সা থেকে নেমে পড়ল প্রিয়তোষ। তারপর অনিমেষের দিকে কিছুক্ষণ তাকিয়ে কি ভেবে নিয়ে বলল, নেমে আয়, আমি ইশারা করলে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবি। ব্যাপারটা খুব রহস্যময় লাগছিল অনিমেষের কাছে। এই অন্ধকারে এমন অপরিচিত পরিবেশে আসা বোধহয় সেই গুরুত্বপূর্ণ কাজটা যার জন্য ছোট কাকা এসেছে তা এখানেই, এবং ইশারা করলে বেরিয়ে আসতে হবে। ও কি করবে ঠাহর করতে পারছিল না। ও বলতে গেল যে সে রিক্সাতেই বসে আছে, ছোট কাকা কাজ শেষ করে আসুক, কিন্তু ততক্ষণে ছোট কাকা রাস্তা ছেড়ে সেই বাড়িটার বারান্দায় উঠে পড়েছে। অগত্যা অনিমেষ রিক্সা থেকে নেমে অন্ধকারে কোনো রকমে বারান্দায় চলে এলে। প্রথমবার কড়া নাড়ার সময় ভেতর থেকে কোনো শব্দ হয়নি। এবার কেউ খুব গম্ভীর গলায় বলে উঠল, কে? অনিমেষ অস্পষ্ট দেখল প্রিয়তোষ। গলাটা শুনে পকেট থেকে রুমাল বের করে চট করে মুখ মুছে নিয়ে জবাব দিল, আমি প্রিয়তোষ। দরজা খুলতে একটুও দেরি হলো না। এবার প্রিয়তোষ এগিয়ে যেতে অনিমেষ পিছু নিল। খোলা দরজার উপাশে যিনি দাঁড়িয়েছিলেন তার মাথায় ঘোমটা, বা হাতে শাখা নোয়া নেই, দেখলেই বোঝা যায় বিয়ে থা হয়নি। মুখে এবং কাপড় পরার ধরনে এমন একটা ব্যাপার আছে যে তাকে পরিচিত বিবাহিত বা অবিবাহিত মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা করা যায়। ঘরে আসবাব বলতে একটা তক্তপোষ আর দুটো কাঠের চেয়ার। তক্তপোষের উপর বাবু হয়ে একজন মাঝবয়সী মানুষ বসে আছেন। বোঝাই যায় এককালে স্বাস্থ্য খুব ভালো ছিল। মাথায় চুল আছে যথেষ্ট, কিন্তু সেগুলো আগোছালো, আর ঘরের ভেতর যেটুকু হারিকেন আলো দিচ্ছিল তাতে চুলগুলোর অর্ধেক যে পাকা বুঝতে অসুবিধে হচ্ছিল না। একটা ফতুয়া লুঙ্গি পরেছেন ভদ্রলোক, নাকটা ভীষণ টিকলো। অনিমেষ দেখলো ভদ্রলোকের ডান হাতটা ফতুয়ার হাতা থেকে বেরোয়নি, লতপত করছে সেটা। এই প্রথম আবিষ্কার করলো মানুষটার একটা হাত নেই। প্রিয়তোষ ঘরে ঢুকে থমকে দাঁড়িয়েছিল। অনিমেষ দেখলো ওরা দুজন এক দৃষ্টিতে ছোট কাকার দিকে তাকিয়ে আছেন। ভদ্রমহিলার চোখের বিস্ময় মুখেও ছড়িয়ে পড়েছে। ছোট কাকা বলল, তেজেন্দা, আমার চিঠি পেয়েছেন? সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা কাট কাট গলায় বলে উঠলেন, ঠিকানা যখন ঠিক লেখা হয়েছে তখন না পাওয়ার কোনো কারণ নেই। ছোট কাকা বললেন, এভাবে কথা বলছো কেন রমলাদি? ভদ্রমহিলা বললেন, তোমার সঙ্গে আর কিভাবে কথা বলা যায়? ছোট কাকা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় ভদ্রলোক কথা বললেন। অনিমেষ শুনল ওর গলার স্বর বেশ গম্ভীর। এই ছেলেটি কে? ছোট কাকা বলল, আমার ভাইপো। একে সঙ্গে এনেছো কেন? ছোট কাকা একটু সময় নিল উত্তরটা দিতে। ওকে নিয়ে শহরটা দেখতে বেরিয়েছিলাম, সেই থেকে সঙ্গে আছে। তুমি কি পলিটিক্যাল আলোচনা অ্যাভয়েড করতে চাও? এবার ছোট কাকা ঘুরে দাঁড়ালো। অনি, তুই বাইরে গিয়ে অপেক্ষা কর। দরজা ভেজানো ছিল। অনিমেষ আস্তে আস্তে সেটা খুলে বাইরে বেরিয়ে এলো। ওর মনে হচ্ছিল এই ঘরে একটা দারুণ কোনো ব্যাপার হবে, চলে গেলে সেটা দেখতে পাবে না ও। অথচ এরপর চলে না যাওয়া অসম্ভব। দরজাটা ভেজিয়ে ও বারান্দায় দাঁড়ালো। বাইরে ঘুটঘুটে অন্ধকার, রিক্সাওয়ালাকে দেখা যাচ্ছে না। শুধু রাস্তার একপাশে রিক্সার তলায় ছোট একটা লাল আলো একচক্ষু রাক্ষসের মতো ঘাপটি মেরে বসে আছে। বারান্দা দিয়ে কয়েক পা হেঁটে অনিমেষ একটা বন্ধ জানালার পাশে এসে দাঁড়ালো। আশ্চর্য, ঘর থেকে বাইরে কোনো শব্দ আসছে না। ওরা কি খুব চাপা গলায় কথা বলছে? কি কথা? হঠাৎ অনিমেষের মনে হলো ছোট কাকার হঠাৎ করে চলে যাওয়া, এতদিন উধাও হয়ে থেকে এভাবে বড়লোক হয়ে ফিরে আসা, এত সব রহস্যের কথাই বন্ধ ঘরের আলোচনা থেকে জানা যাবে। ওই হাত কাটা ভদ্রলোক তো বললেন পলিটিক্যাল আলোচনা হবে। অনিমেষ শুনবার কৌতূহল ওকে এমন পেয়ে বসলো যে ও নিঃশব্দে বারান্দা থেকে নেমে বাড়ির এপাশটায় চলে এলো। এধারের মাটি কোপানো, বোধহয় শাকসবজির গাছ লাগানো হয়েছে। অন্ধকারে পায়ে হাত রে ও ঘরটার একপাশে চলে এলো। এদিকে জানালাটা আধা ভেজানো, একটা পর্দা ঝুলছে। ও চুপটি করে জানালার নিচে গিয়ে দাঁড়ালো। পাশেই একটা ঝাপড় গাছে বসে একটা পাখি ডানা ঝাপটে উঠল। অনিমেষ শুনলো ছোট কাকা বলছে, এভাবে কথাবার্তা বলার জন্য আমি নিশ্চয়ই এতদিন পর আপনাকে চিঠি দিয়ে নিতে জানতা। সঙ্গে সঙ্গে সেই মহিলা, যাকে ছোট কাকা রমলাদি বলেছেন, হিস হিস করে বলে উঠলেন, একজন বিশ্বাসঘাতক দালালের সঙ্গে এর চেয়ে ভদ্রভাবে কথা বলা যায় না। ছোট কাকা উত্তেজিত গলায় বলল,
তেজেন্দা, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। এই ভদ্রমহিলাকে আপনি চুপ করতে বলুন। তেজেন্দার গলা পেল অনিমেষ। প্রিয়তোষ, তুমি হঠাৎ এলে কেন? আমি তো তোমার সঙ্গে কোনো যোগাযোগ করিনি। আপনি কি জানতেন আমি কোথায় আছি? গত 3 বছর ধরে তোমার সব খবর আমি পেয়েছি। দিল্লিতে। গলাটা হঠাৎ থেমে গেল। তারপরেই ছোট কাকার গলা ভেসে এলো। বুঝতে পারছি। ঠিক আছে, আমি যা বলবো আপনাকেই বলবো। এই মহিলাকে এই ঘর থেকে যেতে বলুন। কেন? আমাকে কেন প্রিয়তোষ? আশ্চর্য, আপনি আমাকে এই প্রশ্নটা করলেন? হ্যাঁ, আপনি আমাকে কমিউনিজমের দীক্ষা দিয়েছিলেন। আপনাকে আমি গুরু বলে মেনেছি। সে তো এতকালে, সেই কোন কালে। এখন তো তুমি কমিউনিস্ট নও। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তুমিই রাখোনি। তাহলে এসব কথা কেন? ছোট কাকার গলাটা কেমন শোনালো। মাঝে মাঝে তেজেন্দা আমি ভাবি, ইদানিং প্রায় মনে হচ্ছে আপনার সঙ্গে একটু আলোচনা করলে মনটা পরিষ্কার হবে। কোনো মানে নেই জানি, কিন্তু এককালে আমি আর আপনি দিনরাত একসঙ্গে কিভাবে কাটিয়েছি সেগুলো আমাকে হোস্ট করে। এই ফিলিংস শুধু আপনার আমার ব্যক্তিগত রিলেশন নিয়ে তেজেন্দা, তাই কথাগুলো শুধু আপনাকে বলতে চাই। কিন্তু প্রিয়তোষ, তোমার চিঠি পাওয়ার পর আমরা পার্টি থেকে ডিসিশন নিয়েছি যে কোনো ব্যক্তিগত আলোচনা তোমার সঙ্গে অসম্ভব। ইনফ্যাক্ট তোমাকে অভিযুক্ত করার জন্য রমলাকে পার্টি থেকে এখানে থাকতে বলেছে। তুমি কাল মিনিস্টারের সঙ্গে প্লেন থেকে নামার পরই আমরা মিটিং করি। কয়েক সেকেন্ড সব চুপচাপ। তারপর ছোট কাকা বলে উঠল, আমি কোনো পার্টির কাছে জবাবদিহি করতে বাধ্য নই। তেজেন্দা, ব্যক্তিগত ব্যাপার পার্টি লেভেলে নিয়ে যাওয়ার যে প্রবণতা আপনার আছে সেটাকে আমি ঘৃণা করি। বেশ, আমি উঠছি। সঙ্গে সঙ্গে রমলাতি বললেন, না, উঠি বললেই এখন ওঠা সম্ভব নয়। সত্যি কথা বলতে কি, তেজেন্দার একটা অস্বস্তি থাকে আমরা কিছু করিনি এতদিন। কিন্তু তোমার সাহস যখন এতটা বেড়ে গেছে তখন আর স্পেয়ার করা যায় না। তুমি জলপাইগুড়ি ঢোকার পর থেকে আমাদের ছেলেরা তোমাকে ওয়াচ করছে, এবং এই মুহূর্তেও। প্রিয়তোষের কি প্রতিক্রিয়া হলো অনিমেষ দেখতে পেল না, কিন্তু ওর নিজের শরীরে কেমন ঠান্ডা ঠান্ডা লাগছিল এবার। ও চকিতে মুখ ঘুরিয়ে চারপাশে তাকালো। আশেপাশের বাড়িগুলো থেকে যে আলো আসছে তাতে কোনো কিছুই ভালো করে দেখা যায় না। এই বাড়িতে কেউ কি আছে যে ওদের ওয়াচ করছে? ছোট কাকা যদি এই শহরে আসা অবধি কেউ বা কারা ফলো করে থাকে, তবে তারা এখানেও আছে। অনিমেষের খুব অস্বস্তি হচ্ছিল। ও অন্ধকারে ঠাহর করেও কিছু দেখতে পেল না। এই যে ও এখানে দাঁড়িয়ে আছে, তাও নিশ্চয়ই ওদের নজরে পড়েছে, নাকি পড়েনি। হঠাৎ রমলাদির গলা শুনতে পেল অনিমেষ। প্রিয়তোষ, তোমার বিরুদ্ধে প্রথম অভিযোগ, পার্টির বিপর্যয়ের সময় তুমি যখন অন্যদের মতো গা ঢাকা দিয়েছিলে তখন তোমার হদিস কোনো কমরেড জানতো না। ছোট কাকার গলা পাওয়া গেল না। রমলা বললেন, চুপ করে থেকে সময় নষ্ট করছো, আমরা এখানে আড্ডা মারতে আসিনি। তবু কোনো উত্তর এলো না ছোট কাকার কাছ থেকে। রমলাদি আবার বললেন, যাবার আগে তুমি পার্টি ফান্ড ডিল করতে, আমরা পরে হিসাব মেলাতে পারিনি। কেন? এবারে ছোট কাকা বলে উঠলেন, চমৎকার, যেহেতু আমি আর পার্টির সদস্য নেই তাই এইসব আজে বাজে প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। তবু যখন শুনতে চাইছো তখন বলছি, আমি যা কিছু করেছি সবই তেজেন্দার আদেশে করেছি। লোকাল কমিটির ফান্ডে লাখ লাখ টাকা থাকে না। যা গরমিল হচ্ছে তা তেজেন্দার আদেশেই হয়েছে, ব্যাস। সঙ্গে সঙ্গে তেজেন্দার চিৎকার কানে এলো ওর। কি বললি প্রিয়? আমি তোকে বলেছি চুরি করতে? তুই পারলি বলতে এসব কথা? তোকে আমি হাতে করে গড়েছিলাম এই জন্য? রমলাদি বললেন, তুমি যে কথা বলছো তা কি দায়িত্ব নিয়ে বলছো? হঠাৎ প্রিয়তোষ চেঁচিয়ে উঠল, আমার কি দরকার দায়িত্ব নেবার? তোমরা যা অভিযোগ করছো তাকে প্রমাণ করতে পারবে? কখনোই না। অতএব আমি যদি বলি তেজেন্দাই সব কিছু করেছে, তোমাদের সেটা শুনতে হবে। কি করেছো তোমরা? 52 ইলেকশনের পর কোথায় দাঁড়িয়েছো এসে? সাধারণ মানুষকে তোমরা কখনোই কাছে আনতে পারোনি। তাদের আস্থা পাওয়া তো দূরের কথা, কংগ্রেস সুইপ করে বেরিয়ে গেছে, এটা তাদের ক্রেডিট। তোমাদের লজ্জা। পার্টির যখন এই হাল করেছো তখন তোমাদের কোনো কথা বলার অধিকার নেই। আমি চললাম। তেজেন্দা বললেন, তোর মতো কিছু বিশ্বাসঘাতকের জন্য আজ আমাদের এই অবস্থা। আমরা যতদিন তোদের ঝেড়ে না ফেলতে পারি ততদিন এক পাও এগোতে পারবো না। কিন্তু মনে রাখিস, কমিউনিস্ট পার্টি চিরকাল এইভাবে পড়ে পড়ে মার খাবে না। তুই বলতিস এককালে, তেজেন্দা, আপনার একটা হাত ইংরেজদের দিয়েও আপনি এত অ্যাক্টিভ। হ্যাঁ, এই পার্টি যখন মিলিটেন্ট হবে, যখন কোনো আপোষ করবে না, তখন এই দেশের মানুষ আমাদের পাশে আসবেই। হয়তো আমি তখন থাকবো না, কিন্তু পার্টি ক্ষমতায় আসবেই। রমলাদির তীক্ষ্ণ গলা ভেসে এলো, তেজেন্দা, আপনি সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছেন। এবার ছোট কাকার গলার স্বর পাল্টে গেল আচমকা। তেজেন্দা, ঝগড়া করে কোনো লাভ নেই। আমি কাদের হয়ে কাজ করছি সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু যে জন্য আমি আপনার কাছে এলাম তা আলোচনা করার সুযোগ দিলে ভালো করতেন। রমলাদি বললেন, কি জন্য তুমি এসেছ? আস্তে আস্তে ছোট কাকা বললেন, আমরা চাই উত্তরবঙ্গের এই অঞ্চলে অ্যান্টি কংগ্রেস মুভমেন্ট শুরু হোক। টাকার জন্য তোমরা চিন্তা করো না। তেজেন্দা, আন্দোলন না করলে কোনো পার্টি জনতার আস্থা অর্জন করতে পারে না। আমাদের টাকা দেবে কে?
তোরা মানে কারা? কী লাভ তোদের? তেজেন্দার গলাটা কাঁপছিল। ছোট কাকা বলল, মাপ করো, এর উত্তর আমি দিতে অক্ষম, তবে তোমাদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব আমার ওপর দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে রমলাদি শক্ত গলায় বলে উঠলেন, তুমি কাদের হয়ে টুপ ফেলছো প্রিয়তোষ? আমাদের পার্টি ঘুষ খেয়ে কাজ করে না। তোমার সম্পর্কে যা শুনেছিলাম সেটা সত্যি তাহলে? ছি ছি ছি। দরজা খোলার শব্দ পেল অনিমেষ। রমলাদি, তোমাদের পার্টির নিয়ম হলো কোনো প্রশ্ন না করা। ওপরতলা থেকে যখন আদেশ আসবে তখন দেখব তুমি কি করে অস্বীকার করো। হঠাৎ রমলা বললেন, তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে না প্রিয়তোষ। হাসলো ছোট কাকা। ভুলে যাচ্ছ কেন? এটা রাশিয়া নয়। আর এটা দেখছো, তোমাদের সঙ্গীদের কেউ সাহস দেখাতে এলে আমাকে এটা ব্যবহার করতে হবে। খুব ফ্যাসফ্যাসে গলায় তেজেন্দা বললেন, প্রিয়তোষ। ছোট কাকা বলল, আমি কাল সকাল অবধি আছি। আমার প্রস্তাব যদি ভালো লাগে খবর দিও, এবং খবরটা রমলাদি তুমি নিজে গিয়ে দিও। আনঅফিসিয়ালি একটা কথা বলি, ফালতু গোড়ামি বাদ দিলে যদি আখেরে কাজ হয় তাই করাটা বুদ্ধিমানের লক্ষণ। দরজা খুলে গেল। তেজেন্দা বললেন, ওর হাতে রিভলভার আছে, বোকামি করো না রমলা, ছেলেটার নির্দেশ দেবার দরকার নেই, ও যেমন এসেছিল তেমনি যাক। ঠিক এই সময় অনিমেষ ছোট কাকাকে ওর নাম ধরে ডাকতে শুনল। দুবার ডাকবার পর ছোট কাকা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো ওর কথা। অনিমেষের এখন একটু ইচ্ছা করছিল না ছোট কাকার সঙ্গে যেতে। ছোট কাকা কি কংগ্রেসের মিনিস্টারের সঙ্গে ভাব আছে, কিন্তু কংগ্রেসই নয়। আবার কমিউনিস্ট না হয়েও কমিউনিস্টদের বলে গেল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন নয়। আবার ছোট কাকার সঙ্গে রিভলভার আছে ও জানতোই না। বন্দে মাতরম বা ইনকিলাব জিন্দাবাদের বাইরে কি কোনো দল আছে? তারা কারা? তাদের কি অনেক টাকা আছে? অনিমেষের মনে হলো তারা যেই হোক এই দেশকে এক ফোঁটাও ভালোবাসে না। তারা শুধু দুপক্ষের মধ্যে লড়াই বাঁধিয়ে দিতে চায়। দাদুকে দেওয়া ছোট কাকার টাকাগুলোর মনে করে ও যেন কিছু হদিশ খুঁজে পাচ্ছিল না। ছোট কাকা আবারও নাম ধরে ডেকে উঠতে অনিমেষ নিজের অজান্তে একটা ঘৃণা মনে লালন করতে করতে রিক্সার দিকে এগিয়ে গেল। আজ দুপুরে প্লেনে প্রিয়তোষ চলে যাবে। অনিমেষ ভেবেছিল এতদিন পর বাড়ি এসে এইভাবে হঠাৎ চলে যাওয়ায় দাদু নিশ্চয়ই অসন্তুষ্ট হবেন, কিন্তু কার্যত দেখা গেল হেমলতাই একটু চেঁচামেচি করলেন, ভাইকে অভিমানে দু কথা শুনিয়ে দিলেন এবং খবরটা শরীরশেখরের কাছে পৌঁছে দিয়ে অনুযোগ করতে লাগলেন। শরীরশেখরে তখন সবে বাজার থেকে ফিরে হাত পাখা নিয়ে বসেছেন। শুনে বললেন, ও তাই নাকি? কোনো তাপ উত্তাপ নেই, আবহনও নেই, বিসর্জন নেই। বড় হবার পর দাদুকে যত দেখছে অনিমেষ তত অবাক হচ্ছে। কোনো শোক দুঃখই যেন দাদুকে তেমনভাবে স্পর্শ করতে পারে না। ছোট কাকুকে প্রথম থেকে দাদুকে নির্লিপ্তর মতো প্রশ্ন করেছিলেন, কখন এলে? এখন খবরটা পাওয়ার পর মুখোমুখি হতে সেই রকম গলায় শুধলেন, প্লেন কটায়? প্রিয়তোষ বোধহয় এরকম আশা করেনি। ভেবেছিল দিদির মতো বাবাও রাগারাগি করবেন। 1:45। প্রিয়তোষ নিজের ঘড়ি দেখলো, 8টা বাজে। একটু তাড়াতাড়ি বেরিয়ে যাও। তোমার দিদিকে বলে দিচ্ছি তাড়াতাড়ি রান্না শেষ করতে। ব্যস্ত হবার কিছু নেই, অনেক দেরি আছে। প্রিয়তোষ অবাক হয়ে বাবাকে দেখছিল। হঠাৎ শরীরশেখর বললেন, তুমি ওই চেয়ারটায় বসো, তোমার সঙ্গে কথা আছে। বেতের চেয়ারের ওপর পাতা গদিগুলো দীর্ঘকাল না পাল্টানোয় কালো হয়ে গিয়েছে ময়লা জমে। প্রিয়তোষ সাবধানে বসলো। শরীরশেখর উঠোনের পাশে বাতাসে দোল খাওয়া বকফুলের দিকে তাকিয়ে বললেন, আমি জানি না তুমি এখন কি করো। আজ বাজারে শুনলাম তুমি নাকি খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক। আমার বাড়িতে এসে উঠেছ, অনেকে বিশ্বাস করে না। খুব লজ্জিত হয়ে পড়ল প্রিয়তোষ। কে বলেছে এসব কথা? ঘাড় নাড়লেন শরীরশেখর, যেন ছেলের প্রশ্নটাকে ঝেড়ে ফেললেন। তুমি আমার একটা উপকার করবে? বলুন। আমার বাড়ির চারপাশে কি দ্রুত বাড়িঘর গজিয়ে উঠেছে। একটা বড় গাড়ি ঢোকার পথ নেই, অথচ মিউনিসিপ্যালিটির প্ল্যানে আমার জন্য রাস্তা দেখানো আছে। আমি ডিসি, মিউনিসিপ্যালিটি সবাইকে চিঠি দিয়েছি, কোনো কাজ হয়নি। এরকম চললে ক্রমশ আমার বাড়িটা বন্দি হয়ে যাবে। প্রিয়তোষের দিকে মুখ ফেরালেন শরীরশেখর। প্রিয়তোষ সমস্যাটা অনুধাবন করার চেষ্টা করছিল, কিন্তু আপনার রাস্তা অন্য লোক দখল করবে কি করে? অসহায় ভঙ্গিতে শরীরশেখর বললেন, সবই তো হয় এই যুগে। স্বাধীনতার পর আমরা যে জিনিসটা খুব দ্রুত শিখেছি সেটা হলো টাকা দিয়ে আইন কেনা যায়। এখন এই যুগে উচিত বলে কোনো শব্দ সরকারি কর্মচারীদের কাছে আশা করা বোকামি। আমাকে ওরা বলে, এই বাড়ি নিয়ে যখন এতই সমস্যা তখন ওটাকে বিক্রি করে দিন, নিস্তার পাবেন। যেন আমি নিস্তার পাবার জন্য এই বাড়ি বানিয়েছি। প্রিয়তোষ বলল, আপনার বাড়িতেও এবার গভর্নমেন্ট ভাড়া নিচ্ছে, ওদের প্রয়োজনেই রাস্তা বেরিয়ে যাবে। সরকারি গাড়ি আনার জন্য রাস্তা দরকার হবেই। শরীরশেখর খানিকক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, তাহলে তোমাকে বলছি কেন? প্রিয়তোষ বোঝাতে চাইল, না, এ তো গভর্নমেন্ট নিজের গরজেই করবে, মাঝখান থেকে আপনার বাড়ির জন্য রাস্তা তৈরি হয়ে যাবে। শরীরশেখর আস্তে আস্তে বললেন, কাল হয়ে যাওয়ার পর আমি জানতে পারলাম এই বাড়িতে ওরা অফিস করছে না, রেসিডেন্সিয়াল পারপাসে নিচ্ছে। আগে জানলে আমি ভাড়া দিতাম না। কিন্তু বাড়ি ভাড়া দেওয়াটা তো আপনার বিশেষ প্রয়োজন ছিল।
প্রিয়তোষ বলল, হ্যাঁ ছিল, কারণ মানুষ শেষ বয়সে এসে কারো ওপর বাঁচার জন্য নির্ভর করে। আমার পুত্রদের কাছ থেকে সেটা আশা করা বোকামি। আমার বাড়ির কাছ থেকে আমি তা পাবো, এ এখন আমাকে দেখবে। তুমি প্রায়ই বলছো আপনার বাড়ি, যেন এই বাড়িটা শুধু একা আমারই, তোমাদের কিছু যায় আসে না। প্রিয়তোষ বলল, কিন্তু আমার পক্ষে তো জলপাইগুড়িতে এসে সেটেল করার কোনো প্রশ্ন ওঠে না। দাদারা আছেন। দাদারা বলো না, তোমার বড়দার অস্তিত্ব আমার কাছে নেই। চট করে ছেলেকে থামিয়ে দিলেন শরীরশেখর। থাক, আজে বাজে কথা বলে লাভ নেই। দেশের কত বড় বড় কাজে তোমাদের সময় ব্যয় হচ্ছে। আমার এই সামান্য উপকার যদি তোমার দ্বারা সম্ভব হয় তাহলে খুশি হব। প্রিয়তোষ উঠল, দেখি কি করা যায়। শরীরশেখর বললেন, শুনলাম সেন্ট্রালের মিনিস্টারের সঙ্গে তোমার খাতির আছে। তাকে বললে তো এই মুহূর্তেই কাজ হয়ে যায়। প্রিয়তোষ বলল, এত সাধারণ ব্যাপার তাকে বলা ঠিক মানায় না। শরীরশেখর মনে মনে বিড়বিড় করলেন, আমার কাছে তো মোটেই সাধারণ নয়। তারপর হঠাৎ মনে পড়ে যাওয়ায় তিনি উঠে দাঁড়ালেন। তুমি কি এখন বাইরে যাচ্ছ? হ্যাঁ। প্রিয়তোষ ঘাড় নাড়ল। দাঁড়াও। শরীরশেখর দ্রুত ঘরের ভেতর চলে গেলেন। অনিমেষ ওর পড়ার ঘর থেকে বাইরের বারান্দাটা স্পষ্ট দেখতে পাচ্ছিল। প্রিয়তোষ কাল রাত্রের পোশাকটাই পরেছে এখন। দাদু ভেতরে গেলে একা দাঁড়িয়ে এপাশ ওপাশ তাকাচ্ছে। এই লোকটাকে ওর এক বিন্দু পছন্দ হচ্ছে না এখন। কাল রাত্রে বাড়িতে ফেরার পর অনিমেষ ভেবেছিল কেউ হয়তো এসে ছোট কাকার সঙ্গে যোগাযোগ করবে। এমনকি আজ সকালে দুবার ছোট কাকা অনেকে বলেছে কেউ আলোচনা ডেকে দেয়, কিন্তু কেউ আসেনি। অনিমেষের মনে হলো তেজেন তাদের কেউ নিশ্চয়ই আসবে না। আজ একটু আগে ছোট কাকা অনিমেষকে একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিল কাল রাত্রে কোনো কিছু সে শুনেছে কিনা। এখন চট করে সত্যি কথা না বলতে কোনো অসুবিধা হয় না, বিশেষ করে কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণের উপদেশটা পড়ার পর থেকে। ছোট কাকা আশ্বস্ত হয়ে ওকে বিরাম করার বাড়ির পজিশনটা জানাতে বলল। অনিমেষ ভাবছিল ছোট কাকা নিশ্চয়ই তাকে সঙ্গে যেতে বলবে, কিন্তু প্রিয়তোষ ঠিকানা জেনে নিয়ে এ বিষয়ে কোনো কথা বলল না। অবশ্য কাল স্কুল কামাই হয়েছে, আজ না গেলে দাদু খুশি হবে না। কিন্তু মুভিং ক্যাসেলের বাড়িতে ছোট কাকা কী জন্য যাচ্ছে জানবার জন্য ওর ভীষণ কৌতূহল হচ্ছিল। অথচ কোনো উপায় নেই। ওর মনে হলো একটু পরে উর্বশীরা রিক্সা করে স্কুলে যাবে। ছোট কাকার সঙ্গে কি ওদের দেখা হবে? শরীরশেখর বাইরে এলেন হাতে একটা কাগজ নিয়ে। এটা তোমার জিনিস, নিয়ে যাও। অনিমেষ দেখলো ছোট কাকা খুব অবাক হয়ে দাদুর হাত থেকে কাগজটা তুলে নিয়ে জিজ্ঞেস করলো, কি এটা? দাদু কোনো উত্তর দিলেন না। একটা শূন্য হাতে কিভাবে মেরে আবার ঘরে ঢুকে গেলেন। ছোট কাকা কাগজটা টান টান করে দ্রুত চোখ বুলিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে মুঠে পড়ে মুচকে ফেলল। তারপর তাতে কয়েক টুকরো করে ছিঁড়ে টান দিয়ে উঠোনের একপাশে ফেলে দিল। ছোট কাকা বেরিয়ে গেলে অনিমেষ উঠানে নেমে এলো। দাদু ঘরের মধ্যে বসে হাত পাখা চালাচ্ছেন, পিসিমা রান্নাঘরে। উপরে পা টিপে টিপে ছোট কাকা ছুঁড়ে ফেলা কাগজটার মোড়কটা তুলে নিল। টুকরোগুলো দেখে ওর পা দুটো কেমন ভারী হয়ে গেল। এক টুকরো অনিমেষ পড়ল, কি বোকা আমি, দায় তুলে নিলাম। তপু। আর একটা টুকরোর প্রথমেই, পৃথিবীতে চিরকাল মেয়েরাই ঠকবে, এটাই নিয়ম। তপু পিসির যেই চিঠিটা, যেটাকে সে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিল, যেটাকে দাদু এতদিন যত্ন করে রেখে দিয়েছিলেন, সেটার এই অবস্থা হয় অনিমেষের বুকটা কেমন করে উঠল। গতকাল সন্ধ্যায় দেখা পাথরের মতো মুখটা মনে পড়তে অনিমেষ বুঝতে পারল তপু পিসি অনেক বুদ্ধিমতী। ও হঠাৎ দ্রুত হাতে কাগজগুলো কুটি কুটি করে ছিঁড়তে লাগলো। এর একটা শব্দও যেন কেউ পড়তে না পারে। তপু পিসির এই চিঠির প্রতিটি অক্ষরে যে দুঃখটা ছিল সেটা যেন এখনো লজ্জা হয়ে পড়েছে। অনিমেষ তপু পিসিকে সেই লজ্জার হাত থেকে বাঁচাবার জন্য অক্ষরগুলো নষ্ট করে ফেলছিল। সেদিন স্কুলে নিশীথবাবু এলেন না। প্রথম পিরিয়ডে ওর ক্লাস ছিল। প্রেয়ারের পর ক্লাসরুমে গিয়ে ওরা গল্পগুজব করছিল। গতকাল এয়ারপোর্টে যা যা ঘটেছিল অনিমেষ যখন সবিস্তারে বর্ণনা করছিল। এরকম ঘটনা প্রতিদিন ঘটে না। হোস্টেলের ছাত্রদের কারো গার্জেন এলে হেড স্যার দারোয়ান দিয়ে ডাকান। অনিমেষের বেলায় আজ অবধি এরকম হয়নি। দারোয়ানের পিছু পিছু হেড স্যারের ঘরে গেল অনিমেষ। হেড স্যারের ঘরের সামনে অফিস ক্লার্ক বসেন। তিনি অনিমেষকে দেখে বললেন, তোমার বাড়ি থেকে দিয়েছে, এখনই বাড়ি চলে যাও। অবাক হয়ে অনিমেষ বলল, কেন? নিশ্চয়ই কোনো বিপদ আপদ হয়েছে। আমি কি বইয়ের ব্যাগ নিয়ে যাব? ভদ্রলোক একটু দ্বিধা করে বললেন, না তুমি যাও, আমি দারোয়ানকে দিয়ে ক্লাস থেকে ব্যাগ আনিয়ে রাখছি, কাজ শেষ হলেই চলে এসো। কোনোদিনও তো সকাল সকাল স্কুল থেকে বের হয়নি। স্কুলের বাগানটা এখন হরেক রকম ফুলে উপচে পড়ছে। এত প্রজাপতি আর মৌমাছি উড়ে বেড়ায় যে সাবধানে শান বাঁধানো প্যাসেজটা দিয়ে হাঁটতে হয়। বাড়িতে কার কি হলো? আসবার সময় তো তেমন কিছু দেখেনি। দাদুর কি শরীর খারাপ হয়েছে? কে এসে খবর দিল? ও হঠাৎ দৌড়তে শুরু করলো। স্কুলের গেট খুলে রাস্তায় পা দিতে দেখলো মেনকাদি ওদের বাড়ির গেটে দাঁড়িয়ে আছে। চোখাচোখি হতে হাত নেড়ে কাছে ডাকলো, এই তোমার জন্য ঠায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসো। মেনকাদি একগাল হাসলো। অনিমেষ বুঝতে পারলো না মেনকাদি কেন তার জন্য অপেক্ষা করবে। ও বলল, আমাকে বাড়িতে যেতে হবে, খুব বিপদ, কিছু একটা হয়েছে, খবর এসেছে। ঠোঁট উল্টালো মেনকাদি, তুমি একদম বুদ্ধ, আমরাই খবর দিয়েছি,
প্রিয়দাই দিতে বললেন। নিজের হাতে গেট খুলে দিলেন মেনকাদি। এক এক সময় অনিমেষে নিজের উপর খুব রাগ হয়। সব কথা অনেক সময় চট করে ধরতে পারে না। যেমন এই মুহূর্তেও মেনকাদির কথার মানে বুঝতে পারছে না। ওর বাড়িতে বিপদ হলে মেনকাদিরা কি করে জানবেন? নাকি বিপদ টিপদ কিছু নয়, শুধু শুধু মেনকাদিরা ওকে ডেকে আনলো? কিন্তু কেন? মেনকাদি গেট বন্ধ করতে করতে অনিমেষ দেখে নিল গেটের বাইরে বিরামকর শব্দটার আগে আজ অ অক্ষরটা লেখা নেই। মেনকাদি ওর চোখ দেখে ব্যাপারটা বুঝতে পেরেছিল। হেসে বলল, আজ বাবার নামটা ঠিক আছে না? আচ্ছা, যারা দেওয়ালে এসব লেখে তারা কি আনন্দ পায় বলো তো? অনিমেষ বলল, জানি না, আমি কখনো লিখিনি। মেনকাদি বলল, আমি কি তাই বলেছি? তারপর অনিমেষকে নিয়ে বারান্দার দিকে হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা, আমাদের বাড়িতে তো তুমি সেদিন এলে, কাকে তোমার সবচেয়ে ভালো লাগলো? বাবা, মা, আমি, উর্বশী আর রম্ভা? চটপট ভেবে নাও, কাকে খুব ভালো লেগেছে তোমার? এরকম বোকা বোকা প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল। অনিমেষ হাসলো। সবাইকে। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, রম্ভা আমাকে বলেছে। হাসতে হাসতে মেনকাদি বারান্দায় উঠে পড়লেন। রম্ভা আবার কি বললো মেনকাদিকে? রম্ভার সঙ্গে তো ওর তেমন কোনো আলাপ হয়নি। কিন্তু এ ব্যাপারে মেনকাদি ইতি টেনে দিয়ে ঘরে ঢুকে বলল, এই নিন, আপনার ভাইপোকে এনে দিলাম। অনিমেষ দরজায় দাঁড়িয়ে দেখলো ঘরে বেশ একটা মিটিং মতো ব্যাপার চলছে। বিরামকর তেমনি গিলে করা দুধ রঙা পাঞ্জাবি পরে বসে আছেন। তার একপাশে নিশীথবাবু একটা লম্বা কাগজে কী সব লিখছেন। উল্টো দিকে ছোট কাকা গম্ভীর মুখে বসে সিগারেট খাচ্ছে। ছোট কাকার পাশে মুভিং ক্যাসেল বসে। মুভিং ক্যাসেলের দিকে নজর যেতে অনিমেষ চোখ সরিয়ে নিল। অসাবধানে আঁচল সরে যাওয়ায় মুভিং ক্যাসেলের বড় গলার জামা উন্মুক্ত হয়ে পড়েছে। বেশিক্ষণ চেয়ে থাকা যায় না, কেমন অস্বস্তি হয়। প্রিয়তোষ বলল, আয়, আজ আর স্কুল করতে হবে না, তোর মাস্টারমশাই অনুমতি দিয়েছেন। অনিমেষ নিশীথবাবুকে আরেকবার দেখল। এর আগে অসুখ বিসুখ ছাড়া নিশীথবাবু কোনোদিন স্কুল কামাই করেননি। নিশীথবাবু বললেন, ফার্স্ট পিরিয়ড কেউ নিল? ঘাড় নাড়ল অনিমেষ। প্রিয়তোষ বলল, মোটামুটি একইভাবে কাজ হলে কিছু আটকাবে না। নিশীথবাবু, আপনি তাহলে জেলার সবকটা স্কুলের প্রথম 4 জন ছেলের একটা লিস্ট করে ফেলুন। ক্লাস 8 আর 9, 10 দরকার নেই, ওদের ইনফ্লুয়েন্স করার সময় পাবেন না। 8-9 মেরিটোরিয়াস ছাত্রদের জন্য স্কলারশিপ দিলে কাজ হবে। কটা বাঁচলো? বিরামকর সরু গলায় বললেন, দেরি আছে, আমি গাড়ির ব্যবস্থা করেছি। মুভিং ক্যাসেল বললেন, তা হোক, গরিবের বাড়িতে একটু খেয়ে যেতে হবে ভাই। প্রিয়তোষ বলল, কি দরকার, দুপুরের মধ্যে কলকাতায় পৌঁছে যাব। মুভিং ক্যাসেল ছেলে মানুষের মতো মুখভঙ্গি করলেন। আহা, না খেয়ে গেলে আমার মেয়েদের বিয়ে হবে না, সেটা খেয়াল আছে? যেন বাধ্য হয়ে মেনে নিল ছোট কাকা। মাথা নাড়ানো দেখে অনিমেষের তাই মনে হলো। নিশীথবাবু বললেন, আমরা কি সবাই এয়ারপোর্টে যাব? মাথা নাড়ল ছোট কাকা। না না, আপনারা পরিচিত লোক, ওদের দৃষ্টি এড়াতে পারবেন না, বেশি লোক যাবার দরকার নেই। তারপর অনিমেষের দিকে তাকিয়ে বলল, অনি, তুই এক কাজ কর, বাড়িতে গিয়ে আমার ব্যাগটা চট করে নিয়ে আয়। দিদিকে বলবি না এখানে আমি আছি, বলবি জরুরি দরকারে এখনই চলে যেতে হলো, পরে চিঠি দেব। আর কেউ যদি তোকে কিছু জিজ্ঞাসা করে আমি কোথায় আছি না আছি, তুই কোনো উত্তর দিবি না, যা। অনিমেষকে অবাক হয়ে কথাগুলো শুনছিল। ছোট কাকা এখন বাড়ি ফিরবে না, তার মানে যাবার আগে দাদু পিসিমার সঙ্গে দেখা করবে না। এখানে এইভাবে ছোট কাকা বসে আছে কেন? বললেন, এখানে খেয়ে দিয়ে বাড়ি গেলে ওর প্লেন ধরতে দেরি হয়ে যাবে বলে তোমাকে ব্যাগটা এনে দিতে বলছেন। মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে এলো অনিমেষ। বারান্দা থেকে নামতেই পেছনে ছোট কাকার গলা পেল, অনি। অনিমেষ ঘুরে তাকালো। ছোট কাকা কাছে এসে বলল, রাজনীতিতে অনেক সময় অনেক কিছু করতে হয়, তুই আর একটু বড় হলে ব্যাপারটা বুঝতে পারবি। যদি দেখিস বাড়ির সামনে লোকজন আছে, পেছন দরজা দিয়ে লুকিয়ে ব্যাগটা নিয়ে আসবি। তুই তো কংগ্রেসকে ভালোবাসিস, আজ তুই যা করছিস তা কংগ্রেসের জন্য, কেউ যেন জানতে না পারে আমি এখানে আছি, যা। আচ্ছন্নের মতো সমস্তটা পথ অনিমেষ হেঁটে এলো। ছোট কাকা কি শেষ পর্যন্ত কংগ্রেসই হয়ে গেল? তো তা কি করে হবে? কাল রাত্রেই তো তেজেন্দাকে বলল অ্যান্টি কংগ্রেস মুভমেন্ট করতে, টাকার চিন্তা নেই। অথচ আজ যেভাবে বিরামবাবুদের সঙ্গে বসে মিটিং করছে, তাতে তো কালকে রাত্রের ঘটনাটা বিশ্বাস করাই যায় না। বাড়ির সামনে এসে ও দেখলো 5-6 জন ছেলে দাঁড়িয়ে আছে। বেশিরভাগই পাজামা পাঞ্জাবি পরা, একজনে দাঁড়িয়ে আছে। সরু গলি দিয়ে যেতে গেলে ওদের পাশ কাটাতে হবেই। এক নজরে অনিমেষ বুঝতে পারলো এরা এপাড়ার ছেলে নয়। চুপচাপ গলি জুড়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। কাছাকাছি হতে ওরা অনিমেষকে ঘিরে ধরলো। কোথায় যাচ্ছ? অনিমেষ দেখলো দাড়িওয়ালা লোকটা ওর সঙ্গে কথা বলছে। প্রথমে একটু নার্ভাস লাগছিল ওর, কিন্তু চট করে ভেবে নিল নিজের দুর্বলতা প্রকাশ করলে বোকামি হবে, আর দেশের কাজ করতে গেলে এর চেয়ে বড় বিপদে পড়তে হয়। ও গম্ভীর মুখে বলল, কেন? বাড়িতে যাচ্ছি। ওদের মধ্যে কে যেন বলে উঠল, হ্যাঁ, এই বাড়িতেই থাকে। প্রিয়তোষবাবু তোর কে হন? দাড়িওয়ালা জিজ্ঞেস করলো। কাকা। এখন বাড়ি যাচ্ছ যে, স্কুল নেই? এই প্রশ্নটার সামনে পড়তে একটু হকচকিয়ে গেল অনিমেষ। সত্যি তো, এখন ওর স্কুলে থাকার কথা। কি উত্তর দেওয়া যায় বুঝতে না পেরেও খিচে উঠল। তাতে আপনার কি দরকার? আর বলা মাত্র ওর নাভির কাছটা চিনচিন করে গেল। দরকার আছে বলেই বলছি।
দাড়িওয়ালার স্বরে এমন একটা ব্যাপার ছিল যে অনিমেষ মুখ ফিরিয়ে এবার সত্যি সত্যি একটা কারণ খুঁজতে গিয়ে ব্যথাটাকে সম্বল করলো। আমি ল্যাট্রিনে যাচ্ছি। দাড়িওয়ালা যেন এরকম উত্তর আশা করেনি, চোখ কুচকে বলল, সত্যি? ঘাড় নাড়ল অনিমেষ। তোমার কাকা কোথায় গেছে জানো? কেন? বড় প্রশ্ন করো তো। শোনো, তোমার কাকাকে আমাদের দরকার। প্রিয়তোষবাবুর বাবা বললেন যে বাড়িতে নেই, কোথায় গেছে জানেন না। তুমি জানো? এমন সরাসরি মিথ্যে কথা বলতে অস্বস্তি হচ্ছিল ওর। যতই শ্রীকৃষ্ণ এবং অর্জুনের গল্প পড়া থাক, এই মুখগুলোর দিকে তাকিয়ে মনে হলো এরা একদম খারাপ লোক নয়। ওকে চুপ করে থাকতে দেখে দাড়িওয়ালা আরও কাছে এগিয়ে এলো। শোনো ভাই, তুমি জলপাইগুড়ির ছেলে, আমাদেরই মতন। তুমি নিশ্চয় জানো না তোমার ছোট কাকা এতদিন পর এখানে এসে কী বিষ ছড়াচ্ছে। তাকে আমরা মারবো না, কিছু বলবো না, শুধু চাইবো এই মুহূর্তে সে যেন জলপাইগুড়ি ছেড়ে চলে যায়। দালালেরা এসে আমাদের সর্বনাশ করুক, আমরা চাই না। তুমি চাও? আস্তে আস্তে ঘাড় নাড়ল অনিমেষ। না। কিন্তু ওর মনে হলো পেটের চিনচিনে ব্যথাটা ক্রমশ পাক খেতে শুরু করেছে। ছোট কাকা বলল দেশের কাজ করতে। এরা নিশ্চয়ই কংগ্রেসই নয়। যাই হোক, এরা যদি ছোট কাকার চলে যাওয়া যায় তো ছোট কাকা তো একটু বাদেই চলে যাচ্ছে। ছোট কাকা যাওয়াটা যদি কাম্য হয় তাহলে তার ঠিকানা না বললেও তো এদের কাজ হচ্ছে। অনিমেষ বলল, আমি আর দাঁড়াতে পারছি না। খুব হতাশ হলো দাড়িওয়ালা। একটু সরে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, বাড়িতে গিয়ে যদি জানতে পারো কিছু আমাদের বলবে। বলবে তো? অনিমেষ সত্যি আর দাঁড়াতে পারছিল না। ওর কপালে ঘাম আর দুটো হাঁটু হঠাৎ দুর্বল হয়ে শিরশির করছিল। পেটের মধ্যে সব ওলটপালট হয়ে যাচ্ছে। কোনো দিকে না তাকিয়ে ও পা আড়ষ্ট জোরে জোরে ফেলে বাড়িতে চলে এলো। বাইরে দরজা বন্ধ, কথা বলতে অসুবিধে হচ্ছে এখন। সমস্ত শরীর দিয়ে প্রচণ্ড জোরে অনিমেষ দরজায় ধাক্কা মারতে লাগলো। ভেতর থেকে শরীরশেখর কে কে বলে চিৎকার করতে করতে এসে দরজা খুলতে অনিমেষ তীরের মতো পাশ কাটিয়ে ছুটে গেল। আচমকা ছেলেটাকে ছুটে যেতে দেখে হকচকিয়ে গেলেন শরীরশেখর। মেয়ের নাম ধরে চিৎকার করতে লাগলেন, হেম, ও হেম, দেখো অনেকে বোধহয় ওরা মেরেছে। ছেলেটা ছুটে গেল কেন? ও হেম। মহিতাস অনেকদিন আগে সর্বছেরা থেকে ভালো কালামুনিয়া চাল এনে দিয়েছিলেন। হেমলতা রান্নাঘরে বসে কুলো করে সেই চাল বাছছিলেন। প্রিয়তোষের জন্য আজ স্পেশাল ভাত। বাবার ডাকে তিনি হুড়মুড় করে উঠে দাঁড়িয়ে তার স্বরে চিৎকার শুরু করে দিলেন, কে মেরেছে? কে ছুটে গেল? ও বাবা, কার কথা বলছেন? ও বাবা। শরীরশেখর ভেতরে এসে তেমনি গলায় বললেন, অনি ছুটে গেল। কোথায় গেল দেখো। আমি আর পারি না। সঙ্গে সঙ্গে হেমলতা রান্নাঘরের বাইরে এসে চিৎকার করে অনিকে ডাকতে লাগলো, ও অনি, অনি বাবা, তোকে মারলো কে? এ ঘর সে ঘর উঠোন বাথরুম কোথাও না পেয়ে হেমলতা থমকে দাঁড়ালেন। ও বাবা, আপনি ঠিক দেখেছেন তো? অনি না অন্য কেউ? শরীরশেখর বিরক্ত হয়ে খিঁচে উঠলেন, আমি অনিকে চিনি না। কি জানি, ও হলে তো বাড়িতেই থাকতো। মা মরা ছেলেটাকে মারবেই বা কেন? না, আপনাকে ঠিক 72-এ দেখেছে। কি দেখেছেন? পেছনে দাঁড়ানো বাবার দিকে চেয়ে হেমলতা এই প্রথম দুঃসাহসিক সিদ্ধান্তটা, যা তিনি কিছুদিন হলো মনে মনে বিশ্বাস করছিলেন, অকপটে ঘোষণা করলেন। শরীরশেখর নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। হেমলতার অভিযোগটা সত্যি হয়ে যাবে তিনি ভেবে রাখলেন যে মেয়েকে এই ব্যাপারে পরে আচ্ছা করে কথা শোনাবেন, কিন্তু এই মুহূর্তে ছেলেটাকে খুঁজে বের করা প্রয়োজন। পৃথিবীতে এর চেয়ে মূল্যবান আনন্দ আর কি থাকতে পারে? সমস্ত শরীরে অদ্ভুত তৃপ্তি, জমে থাকা ঘামগুলোয় বাতাস লেগে একটা শীতল আমেজ। অনিমেষ উঠোনের আর এক প্রান্তের পুরনো পায়খানার দরজা খুলে বেরিয়ে এলো। প্যান্টের বোতাম আটতে আটতে ওর নজরে পড়ল দুটো মুখ অপার বিস্ময়ে চোখে মুখে এঁটে তার দিকে চেয়ে আছে। ওর চট করে মনে পড়ল যে পায়খানায় ঢোকার সময় আজ একদম সময় ছিল না স্কুলের জামা কাপড় ছেড়ে যাবার। আক্রমণটা বোধহয় এদিক দিয়েই আসবে। অবশ্য নির্ভয় হতে হতেও দাদু পিসিমার উত্তেজিত কণ্ঠ শুনতে পাচ্ছিল, কিন্তু সূত্রটা ধরতে পারছিল না। হেমলতা প্রথম কথা বললেন, তুই পায়খানায় গিয়েছিলি? খুব দ্রুত ঘাড় নাড়ল অনিমেষ। পেছন থেকে শরীরশেখর হুঙ্কার দিয়ে উঠলেন, হবে না, দিনরাত কাণ্ডে পিণ্ডে খাওয়াচ্ছ, পেটের আর দোষ কি? হ্যাঁ, আমায় 72-এ ধরেছে না, চোখে কম দেখি? দেখো হেম, তোমার দিন দিন জিভ বেড়ে যাচ্ছে। যা নয় তাই বলছো। হবে না কেন? যেমন ভাই তেমনই তো বোন হবে। একটু হকচকিয়ে গিয়েছিলেন হেমলতা। সত্যি সত্যি অনি এসেছে, বাবা ভুল দেখেননি। কিন্তু শেষ কথাটা ওর গায়ে জ্বালা ধরিয়ে দিল। কি বললেন? যেমন ভাই তেমন বোন না? তা আমরা কার ছেলে মেয়ে? আমি যদি না থাকতাম তবেই শেষ বয়সে আপনাকে আর ভাত মুখে দিতে হতো না। কি বললে? তুমি খাওয়া নিয়ে খোঁটা দিলে? শরীরশেখর চিৎকার করে উঠলেন, আপনি কি কম দিচ্ছেন? আপনার কফ ফেলা থেকে শুরু করে কি না আমি করেছি। বিনা পয়সার চাকরানি। আর কেউ একবেলার বেশি আপনার সেবা করতে ঘেঁষত না। থাকতো যদি সে। চট করে পাল্টে গেল হেমলতার স্বর, আমার পোড়া কপাল যে। এবার শরীরশেখর চাপা গলায় বললেন, ঠিক আছে ঠিক আছে। অনিমেষ দাদু পিসিমার এই রাগারাগি মুগ্ধ হয়ে দেখছিল। হঠাৎ দেখলো পিসিমা তার দিকে কেমন চোখে তাকাচ্ছেন। কপালের আর দোষ কি? বাড়ি শুদ্ধ সবাই উচ্ছন্নে গেলেও এই ছেলেটা আমার কথা শুনতো।
মাধুরী চলে যাবার পর বুকের আড়াল দিয়ে রাখতাম। সে এমন হেনস্থা করলো আমাকে। শরীরশেখর এতক্ষণ আক্রমণটাকে এভাবে আসতে দেখে দৌড়ে বাথরুমে যেতে যেতে শুনলো পিসিমা বলছেন, বাইরের জামা কাপড় পরে পায়খানায় ঢুকেছে, সাহস দেখেছেন? জামা কাপড় পাল্টে অনিমেষ বাইরে এসে দেখলো শরীরশেখর চেয়ারে চুপচাপ বসে আছেন। ওকে দেখে আঙুল তুলে কাছে ডাকলেন। দাদুর এরকম ভঙ্গি এর আগে দেখেনিও। কাছে গিয়ে দাঁড়াতে শরীরশেখর জিজ্ঞাসা করলেন, তিনি চলে গেছেন? কার কথা জিজ্ঞাসা করছেন বুঝতে অসুবিধা হলো না অনিমেষের। সে নিঃশব্দে ঘাড় নাড়ল। কোথায় আছে জানো? শরীরশেখর চাপা গলায় প্রশ্ন করছিলেন। দাদুর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা যায় না। কোথায়? বিরামকরের বাড়িতে। অনিমেষ এমন গলায় কথা বলল যেন তৃতীয় ব্যক্তি শুনতে না পায়। বিরামকর? কংগ্রেসের বিরামকর? তোমাদের স্কুলের সামনে যার বাড়ি? হ্যাঁ। ওখানে সে কি করছে? সেই মুটকি মেয়ে ছেলেটার খপ্পরে পড়েছে নিশ্চয়ই। যাক, আমার কি, কিন্তু ওর সঙ্গে আলাপ হলো কবে? নিজের মনে শরীরশেখর কথাগুলো বলছিলেন। মুটকি মেয়ে ছেলেটা সামলাতে সময় লাগলো অনিমেষে। দাদুর মুখে এ ধরনের কথা আগে শোনেনিও। আর খপ্পরে বললেন কেন? উনি কি রাক্ষসী না ছেলে ধরা যে তার খপ্পরে পড়েছে বলতে হবে? অনিমেষ নির্লিপ্ত হয়ে বলতে চেষ্টা করলো, কাল এয়ারপোর্টে আলাপ হয়েছিল, ওরা কংগ্রেসের নেতা। কংগ্রেস? ওদের তুমি কংগ্রেসই বলছো? চোরের আবার ভালো নাম। কংগ্রেসের নাম করে এখানে বসে রক্ত চুষে খাচ্ছে। কংগ্রেস যারা করতেন তারা স্বাধীনতার আগেই মারা গিয়েছেন। শেষ মানুষ ওই গান্ধী বুড়ো। এসব চোখে দেখতে হবে বলে ঈশ্বর সাত তাড়াতাড়ি সরিয়ে নেবেন। তোমার কাকা কার দালাল? শরীরশেখর ফিসফিস করে জিজ্ঞাসা করলেন। দালাল? হ্যাঁ, বাইরে দাঁড়ানো ছেলেগুলোকে দেখোনি? ওরা বলল তোমার কাকার ঠিকানা চাই। সে নাকি দালাল, টাকা দিয়ে সব কিনতে চায়। আমাকে তো মাত্র 1000 টাকা দিল, দিয়ে কিনে নিল। কার দালালো জানি না। করতো কমিউনিজম, এখন দেখছি কংগ্রেস তার বাড়িতে আড্ডা মারছে। আর বেছে বেছে তার বাড়িতে যার বউ মেয়ের নাম শহরের দেওয়ালে দেওয়ালে লেখা আছে। সাবাস। হঠাৎ হেমলতার গলা পাওয়া গেল। তিনি যে কখন রান্নাঘরের বারান্দায় এসে দাঁড়িয়েছেন টের পায়নি অনি। হেমলতা বললেন, প্রিয়তোষ যাই করুক সে বুঝবে। এই বাপে তাড়ানো মায়ে খেদানো ছেলেগুলো তাতে মাথা ঘামানোর কি দরকার? শরীরশেখর সোজা হয়ে বসলেন। আছো তো রাত দিন রান্নাঘরে বসে, কিছু টের পাও না। পিলপিল করে পাকিস্তানের লোক এসে জুটছে এদেশে। জিনিসপত্রের দাম বাড়তে বাড়তে কোথায় গিয়েছে খবর রাখো? কিন্তু কংগ্রেস সরকারের সেদিকে খেয়াল আছে? মানুষ কি খাবে তাদের সেসব ভাববার সময় কোথায়? এই ছেলেগুলো অন্তত দিনরাত চেঁচাচ্ছে দ্রব্যমূল্য কমাও, এটা চাই সেটা চাই বলে। পরে জন্মে বিশ্বাস করো, আমার মনে হয় এইসব কমিউনিস্ট হয়ে গেছে। হেমলতা বললেন, কি যে আবল তাবল কথা বলেন। জিজ্ঞাসা করলাম প্রিয়তোষের কথা, আপনি সাতকাহন শুনিয়ে দিলেন। শরীরশেখর আরো উত্তেজিত হয়ে বললেন, তোমার ভাই হলো দুমুখ সাপ, এর কথা তাকে বলে, এর কথা ওকে। জনসাধারণের উপকার হোক এই ইচ্ছে নেই। কি চাকরি করে যে সে এত টাকা পায়? বিদ্যে তো জানা আছে, নিশ্চয়ই কেউ দিচ্ছে কোনো অপকর্ম করার জন্য। তাই এই ছেলেগুলো ওকে দালাল বলে ছিঁড়ে খাবে না? এতক্ষণে একটু ফুরসত পেল অনিমেষ। ছোট কাকা আমাকে ব্যাগটা নিয়ে যেতে বলেছে, আজকের প্লেনেই চলে যাবে। ফ্যাসফ্যাসা গলায় হেমলতা জিজ্ঞাসা করলেন, এখানে খাবে না? না, মিসেস কর খেতে বলেছেন। অনিমেষ টের পেল কাকাকে আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে ওর বেশ আনন্দ হচ্ছে। সে কি, আমি যে এত রান্না করলাম! পিসিমার আর্তনাদ অনিমেষকে নাড়া দিল। শরীরশেখর গম্ভীর গলায় বললেন, হেম, পাখি যখন ডানায় জোর পায় তখন তার বাপ মা আর এক ফোঁটা চিন্তা করে না। বিরামকরের বাড়িতে অনেক সুন্দরী মেয়ে আছে, তোমার ভাই সেসব ছেড়ে দিদির রান্না খেতে আসবে কেন? বরং চৌকিদারের ছেলে মেয়েকে ডেকে দিয়ে দাও, ওরা খেয়ে সুখ পাবে। হেমলতা কেঁদে ফেললেন। অনিমেষ হাত দাঁড়ালো না। এক দৌড়ে ঘরে গিয়ে ছোট কাকার ব্যাগটা আলমারির উপর থেকে নামিয়ে আনলো। টেবিলে টুকিটাকি জিনিস ছড়ানো ছিল, সেগুলো জড়ো করে ব্যাগে রাখতে ওটাকে খুলতে হলো। একটা সুন্দর গন্ধ ভক করে নাকে লাগলো। ব্যাগটার মুখে চাবি নেই। ওর হঠাৎ মনে হলো একবার দেখে নিই রিভলভারটা ব্যাগের মধ্যে আছে কিনা। না, নেই। অনিমেষ পেল না সেটা। তার মানে ছোট কাকা রিভলভার পকেটে নিয়ে বসে আছে বিরামকরের বাড়িতে। গাটা শিরশির করে উঠল অনিমেষের। ব্যাগ নিয়ে বাইরে এলো সে। চড়চড়ে রোদ উঠেছে। ও দেখলো দাদু পিসিমা উঠোনে চুপচাপ দাঁড়িয়ে আছেন। ও একবার সদর দরজার দিকে তাকালো। এখান দিয়ে গেলে ছেলেগুলো নিশ্চয়ই তাকে ধরবে। এপাশের মাঠ পেরিয়ে গেলে নিশ্চয়ই কোনো বাধা পাবে না। ও চলতে শুরু করতে শরীরশেখর বললেন, শোনো, প্রিয়তোষকে বলে দিও আমার কোনো উপকার করতে হবে না, আর এ বাড়িতে যেন কখনো না আসে, বুঝলে? সঙ্গে সঙ্গে হেমলতা বলে উঠলেন, আপনিও টাকা ফেরত দিয়ে দিন বাবা, ও টাকা ছোবেন না। কাল থেকে ভাড়াটে এসে যাচ্ছে, এই মাসটা আমার বালা বিক্রি করে চালান। প্রথমে যেন একটু দ্বিধায় পড়েছিলেন শরীরশেখর। তারপর মাথা নেড়ে বললেন, কেন নেব না টাকা? আমার এক একটা ছেলের পিছনে আমি কত খরচ করেছি সে খেয়াল আছে? আমি সব হিসেব করে রেখেছি, সেগুলো আগে শোধ করুক, তারপর অন্য কথা।
হেমলতা বললেন, আপনাকে আমি বুঝতে পারি না বাবা, ওর টাকা ছুতে আমার ঘেন্না হচ্ছে। হাসলেন সূর্যশেখর। তাহলে বোঝো ওই ছেলেগুলো কেন এত রেগে আছে। হঠাৎ কি হলো অনিমেষের, ও পেছনের মাঠের দিকে না গিয়ে সদর দরজার দিকে হাঁটতে লাগলো। সূর্যশেখর সেটা লক্ষ্য করে কিছু বলতে গিয়েও বললেন না। অনিমেষ যখন দরজা খুলে বেরিয়ে যাচ্ছে তখন চেঁচিয়ে বললেন, অনিমেষ, বিনা কারণের এইভাবে তোমার স্কুল কামাই করা আমি একদম পছন্দ করছি না। মাথা নিচু করে ব্যাগটা নিয়ে হাঁটছিল অনিমেষ। ও নিজে থেকে স্কুল কামাই করেনি, দাদু কি জানেন না? দাদু যেন কেমন হয়ে গেছেন। বিরামবাবুর মেয়েদের নিয়ে ছোট কাকার সঙ্গে ইঙ্গিত করে কী সব বললেন। যা, হতেই পারে না। হঠাৎ ওর উর্বশীর কথা মনে পড়ল। উর্বশী আজ স্কুলে গেছে। মেনকাদির সঙ্গে তো নিশীথবাবুর লাভ। দাদু এসব কথা জানে না, না জেনে কথা বলা ওদের বাড়ির স্বভাব। কিন্তু দাদু ছোট কাকুকে এ বাড়িতে আসতে তিনি নিষেধ করেছেন। জ্যাঠামশাইয়ের মতো ত্যায্যপুত্র করলেন না অবশ্য, কিন্তু আসতে না বলা মানে সম্পর্ক ছিন্ন করা। ওর মনে হলো একটু একটু করে দাদু কেমন নিঃসঙ্গ হয়ে যাচ্ছেন ইচ্ছে করে। কেন? ছোট কাকার ওপর কাল সন্ধ্যে থেকে জমা রাগটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। তপু পিসি, তেজেন্দা সবকিছু মিলিয়ে মিশিয়ে ওর মনের মধ্যে একটা আক্রোশ তৈরি হয়ে গেল। ও ঠিক করলো দাড়িওয়ালা ছেলেটাকে গিয়ে সব কথা বলে দেবে, ব্যাগটা দেখাবে। হোক ছোট কাকার, ওর কিছু এসে যায় না। দোষী মানুষের শাস্তি হওয়া দরকার। ছোট কাকা তো কংগ্রেসই নয়, কাল রাত্রে অ্যান্টি কংগ্রেস মুভমেন্টের কথা বলেছে। অতএব ছোট কাকাকে ধরিয়ে দিলে কোনো অন্যায় হবে না। বড় বড় পা ফেলেও সরু গলিটায় চলে এলো। ক্রমশ গতি কমে গেল এবং অবাক হয়ে চারধারে চেয়ে দেখে দাঁড়িয়ে পড়ল। গলিটা একদম ফাঁকা। যেখানে ছেলেগুলো দাঁড়িয়েছিল সেখানে একটা গরু নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। খুব হতাশ হয়ে পড়ল অনিমেষ। ওরা গেল কোথায়? একটু একটু করে গলিটা ধরে হাঁটতে হাঁটতেও ভীষণভাবে আশা করছিল ছেলেগুলোর দেখা পাবে। অথচ এই দুপুরবেলায় গলি এবং বড় রাস্তা ঠাসা রোদ্দুরে মেখে চুপচাপ পড়ে আছে। ওরা কি খোঁজ পাবে না বলে চলে গেল? ব্যাগটার ওজন যেন ক্রমশ বেড়ে যাচ্ছিল। কোনো উপায় নেই, অনিমেষ সেটাকে টেনে টেনে বিরামকরের বাড়ির দিকে হাঁটতে লাগলো।